সকল শিক্ষার্থী ও অভিভাবকদের আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মোলের ধারণা নিয়ে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মোল কনসেপ্ট, অর্থাৎ মোলের ধারণা। আচ্ছা, মোল শব্দটা এর আগেও আমরা শুনে এসেছি, তাই তো, যে পদার্থের পরিমাণের একটি এসআই একক হচ্ছে কি মোল, এবং রাসায়নিক গণনার কাজে এই মোল শব্দটি কি প্রায় ব্যবহার হয়ে থাকে। তো আজকে আমরা সেই মোল সম্পর্কে আজকে আমরা জানব। তো এসআই পদ্ধতিতে যে মোলের যে সংজ্ঞা বা ধারণা, সেটা হচ্ছে যে কোনো পদার্থের যে পরিমাণে উপাদান কণিকার সংখ্যা, তাহলে কি বলা হচ্ছে যে কোনো পদার্থের যে পরিমাণে উপাদান কণিকার সংখ্যা C12, এই যে আইসোটোপটি রয়েছে, এই সমস্থানিকের বা আইসোটোপের 0.012 কেজি পরিমাণে থাকা কার্বন পরমাণু সংখ্যা সমান হয়, সেই পরিমাণকে ওই পদার্থে 1 মোল বলে। তাহলে সংখ্যাটা কি বলা হচ্ছে? বলছে যে কোনো পদার্থের যে পরিমাণে উপাদান কণিকার সংখ্যা কার সঙ্গে সমান হবে? এই যে আইসোটোপটি রয়েছে কার্বনের C12, এই আইসোটোপটির এত কেজি পরিমাণে থাকা। তাহলে যদি এই আইসোটোপটি নিই, কতটা নিই আইসোটোপ পরিমাণটা? এত কেজি নিই, তাহলে ওই এত কেজির মধ্যে যে পরিমাণ কার্বন পরমাণু থাকবে সেই সংখ্যার সঙ্গে সমান হবে, এবং সেই পরিমাণকে কি বলা হবে? ওই পদার্থে 1 মোল। তো এবার ধরো এই যে এত কেজি মানে কত জানি আমরা? 12 গ্রাম। তাহলে যদি আমরা এই 12 গ্রাম এই আইসোটোপটি নিই, তাহলে 12 গ্রাম এই আইসোটোপটির ভর কত? এর মধ্যে যে পরমাণু থাকবে সে পরমাণু সংখ্যা কতটা হবে? পরমাণু সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা। তো 6.022 10⁻23 এত সংখ্যক কি থাকবে? কার্বন পরমাণু থাকবে। এবার ধরো যে কোনো একটি পদার্থ রয়েছে, তো ধরো একটি পদার্থ নিয়েছি, বা ধরো একটা জল। তো এই জলের ক্ষেত্রে ধরো এই পরিমাণ জলের মধ্যে কি রয়েছে? আমি যদি এই পরিমাণ জল নিই, তাহলে তার মধ্যে কি পাবো? জলের যে উপাদান কণিকা, অর্থাৎ জলের ক্ষেত্রে কি জল যেহেতু অনুরূপে অবস্থান করে, তাই তো, তাহলে উপাদান কণিকা এখানে কি হবে? অণু হবে। তো উপাদান কণিকা অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে। তো বলা হচ্ছে যে পরিমাণে, তাহলে এই পরিমাণ যদি আমরা নিই, তাহলে এই পরিমাণে যদি আমরা কি পাই? অ্যাভোগাড্রো সংখ্যক জলের অণু পাই, অর্থাৎ এতটি যদি জলের অণু থেকে থাকে এই পরিমাণ জলের মধ্যে, তাহলে এই পরিমাণ জলটাই কত হবে? এটাই হবে 1 মোল। তো এই হচ্ছে সংজ্ঞা। তাহলে কি বলা আছে? যে কোনো পদার্থের যে পরিমাণে উপাদান কণিকার সংখ্যা এই আইসোটোপের এত কেজি বা 12 গ্রামের মধ্যে থাকা কার্বন পরমাণু সংখ্যা সমান, সেই পরিমাণকে ওই পদার্থের 1 মোল বলে। আচ্ছা, এবার আমরা যে তাহলে কি বললাম? যে উপাদান কণিকা, তাহলে উপাদান কণিকা তো পদার্থের উপাদান কণিকা কি হতে পারে? অণু হতে পারে, পরমাণু হতে পারে, বা সেটা আয়নও হতে পারে। এবার যদি আমরা তাহলে মোলের যদি একটি বিকল্প সংজ্ঞা বলি, তাহলে মোলের বিকল্প সংজ্ঞা কী হবে? যে কোনো পদার্থের যে পরিমাণে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা থাকে
সেই পরিমাণকে ওই পদার্থের 1 মোল বলে। তাহলে খুব সহজভাবে যদি আমরা একটা বিকল্প সংজ্ঞা দিই মোলের, তাহলে কি বলা হবে যে কোনো পদার্থের যে পরিমাণে আমরা কি পাবো, অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা পাবো। তাহলে উপাদান কণিকা হতে পারে অণু, হতে পারে পরমাণু, হতে পারে আয়ন। তো পদার্থের উপাদান কণিকা যে কেউ হতে পারে। তাহলে যদি অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা থাকে, সেই পরিমাণকে কি বলা হবে, ওই পদার্থের 1 মোল। তাহলে যখন আমরা কোনো একটা উপাদান কণিকার ক্ষেত্রে মোল শব্দটি ব্যবহার করব, তখন সেখানে মোলের সঙ্গে উল্লেখ করতে হবে যে উপাদান কণিকাটা কি। তার কারণ যে মোল কথাটি আমরা অণুর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, পরমাণুর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আয়নের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। তো তাহলে সবসময় মোলের সঙ্গে কি লাগাবো, যে মোলের সঙ্গে যে উপাদান কণিকা, অণু হলে অণু, তাহলে কি বলবো, 1 মোল অণু বা 1 মোল পরমাণু বা 1 মোল আয়ন। আচ্ছা, তো তাহলে কি যখনই আমরা মোল শব্দটি ব্যবহার করব, সেক্ষেত্রে কি যে উপাদান কণিকা রয়েছে সেটাও আমাকে উল্লেখ করতে হবে। তাহলে ধরো বলা হলো যে 1 মোল হাইড্রোজেন পরমাণু বলতে কি বোঝো, 1 মোল হাইড্রোজেন পরমাণু বলতে কি বোঝো। তাহলে কি হবে, যে তাহলে 1 মোল হাইড্রোজেন পরমাণু বলতে বোঝায় যে 6.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক কি হাইড্রোজেন পরমাণু। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কি যে উপাদান কণিকাটি রয়েছে সেটা কি পরমাণুর ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি। আচ্ছা, তো একইভাবে যদি বলা হয় 1 মোল হাইড্রোজেন অণু, তখন আমরা কি বলবো, যে 1 মোল হাইড্রোজেন অণু বলতে অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 6.022 10⁻23 এত সংখ্যক কি হাইড্রোজেন অণুকে বোঝায়। আবার যদি বলে 1 মোল হাইড্রোজেন আয়ন, তাহলে 1 মোল হাইড্রোজেন আয়ন বলতে কি বুঝবো, 1 মোল হাইড্রোজেন মানে বলতে বোঝায় 6.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক কি হাইড্রোজেন আয়ন। তাহলে কি আমরা দেখতে পেলাম যে 1 মোল অণু বলি বা 1 মোল পরমাণু বলি বা 1 মোল আয়ন বলি না কেন, সব ক্ষেত্রে কি যে উপাদান কণিকার সংখ্যা নির্দেশ করছে সেটা কি, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক উপাদান কণিকা। তো এবার আমরা তাহলে 1 মোল অণু এবং 1 গ্রাম আয়নের মধ্যে সম্পর্ক আমরা কি করবো এবার দেখব। 1 মোল অণু এবং 1 গ্রাম অণু। দেখো, তো 1 মোল অণু বলতে কি বোঝায়, তো 1 মোল অণু বলতে আমরা কি দেখলাম যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের যদি 6.022 10⁻23 সংখ্যক অণুকে কি বলা হচ্ছে, ওই পদার্থের 1 মোল অণু। তো এবার আমরা জানবো গ্রাম অণু। তো গ্রাম অণু কি, 1 গ্রাম অণু হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের 0.22 ইন্টু 10⁻23 অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভরকে কি বলা হয়, ওই পদার্থের 1 গ্রাম আণবিক ওজন বা কি বলা হয় 1 গ্রাম অণু, তাই তো। তাহলে কি বলা হয়েছে যে তাহলে 1 মোল অণু মানে বোঝাচ্ছে কত, 10⁻23 এত সংখ্যক কি বোঝাচ্ছে, অণু বোঝাচ্ছে। আবার 1 গ্রাম আয়ন মারলে কি বলতে কি বোঝাচ্ছে, যে 6.022 10⁻23 এতটি অণুর ভর, যাকে কি বলা হয়েছে, যাকে বলা হয়েছে 1 গ্রাম আণবিক ওজন বা 1 গ্রাম আণবিক ওজন। তাহলে 1 মোল অণু মানে এত সংখ্যক অণু বোঝাচ্ছে, আবার 1 গ্রাম অণু মানে এতটি অণু ভর বোঝাচ্ছে। তাহলে
আমরা বলতে পারি যে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষেত্রে 1 মোল অণু সমান সমান কি হবে, সমান সমান মৌলিক বা যৌগিক পদার্থের 1 গ্রাম পরমাণু। আচ্ছা, মৌলিক বা যৌগিক পদার্থের কি, তাহলে মৌলিক বা যৌগিক পদার্থের 1 গ্রাম অণু। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মোল অণু এবং গ্রাম অণুর মধ্যে কি সম্পর্ক। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিই যে 1 মোল হাইড্রোজেন অণু। তো 1 মোল হাইড্রোজেন অণু বলতে আমরা কি বুঝি? 1 মোল হাইড্রোজেন অণু বলতে বুঝি আমরা যে 6.022 10⁻23, তাই তো? এত সংখ্যক হাইড্রোজেন অণু। আবার এত সংখ্যক হাইড্রোজেন অণুর ভর কত হয়? আচ্ছা, এক মোল হাইড্রোজেন অণু। তো 1 মোল হাইড্রোজেন অণু কত? 6.022 10⁻23 এত সংখ্যক হাইড্রোজেন অণু। আবার 6.022 10⁻23 এত সংখ্যক হাইড্রোজেন অণুর ভর কত হয়? এত সংখ্যক হাইড্রোজেন অণুর ভর হয় কত? 2 গ্রাম। 2 গ্রাম হাইড্রোজেন যদি আমরা নিই তাহলে কি হবে? সেখানে আমরা এত সংখ্যক কী পাবো? হাইড্রোজেন অণু পাবো। হাইড্রোজেন বা সমান কি বলবো তাহলে? এটাকে বলবো আমরা 1 গ্রাম অণু। তার কারণ আমরা কি দেখলাম যে 1 মোল অণু মানে হচ্ছে কি 1 গ্রাম অণু। আবার 1 মোল হাইড্রোজেন অণু মানে হচ্ছে এত সংখ্যক কি হাইড্রোজেন অণু, বা অত সংখ্যক হাইড্রোজেন অণুর ভর কত পাই আমরা? 2 গ্রাম পাই। তাহলে কি বলতে পারি? সমান সমান 2 গ্রাম হাইড্রোজেন বা 1 গ্রাম অণু হাইড্রোজেন। আবার একইভাবে আমরা অক্সিজেনের ক্ষেত্রেও বলতে পারি যে 1 মোল অক্সিজেন অণু মানে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু, তাই তো? অ্যাভোগাড্রো অক্সিজেন অণুর ভর কত হয়? অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণুর ভর হয় 32 গ্রাম। তাহলে 32 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 গ্রাম অণু অক্সিজেন। তো এ হচ্ছে কি মোল অণু আর গ্রাম অণুর মধ্যে সম্পর্ক। এবার আমরা দেখব 1 মোল পরমাণু এবং 1 গ্রাম পরমাণুর মধ্যে সম্পর্ক। 1 মোল পরমাণু এবং 1 গ্রাম পরমাণু। আচ্ছা, তো 1 মোল পরমাণু কি না কোনো মৌলিক পদার্থ, এখানে কিন্তু আমরা যৌগিক পদার্থ বলবো না, কি বলবো? কেবলমাত্র মৌলিক পদার্থের ক্ষেত্রেই আমরা ব্যবহার করবো, তাই তো? তো কোনো মৌলিক পদার্থের 6.022 10⁻23, তো কোনো মৌলিক পদার্থের এত সংখ্যক পরমাণুকে কি বলা হবে? ওই পদার্থের 1 মোল পরমাণু। আবার যদি আমরা বলি 1 গ্রাম পরমাণু, তাহলে 1 গ্রাম পরমাণু কি? তাহলে 1 গ্রাম পরমাণু হচ্ছে কোনো পদার্থের, কোনো মৌলিক পদার্থের 6.022 10⁻23 এত সংখ্যক কি বলবো? এত সংখ্যক পরমাণুর ভরকে ওই পদার্থের কি বলা হবে? 1 গ্রাম পারমাণবিক ওজন বা 1 গ্রাম পরমাণু। তাহলে কত? 6.022 10⁻23 এতটি পরমাণুর ভর সমান সমান কি 1 গ্রাম পরমাণু। তাহলে আমরা বলতে পারি যে 1 মোল পরমাণু সমান 1 গ্রাম পরমাণু। যেমন ধরো একটু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে যে 1 মোল হাইড্রোজেন পরমাণু, 1 মোল হাইড্রোজেন পরমাণু, তো এটা সমান আমরা কি লিখতে পারি? 1 মোল হাইড্রোজেন পরমাণু হচ্ছে কার সঙ্গে সমান হবে? 6.022 10⁻23, তাই তো? এত সংখ্যক কি হাইড্রোজেন পরমাণু হয়েছে কি 1 মোল হাইড্রোজেন পরমাণু।
আবার তাহলে এতটি কি পরমাণু, হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু। আবার এত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর ভর কত হবে? এত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর ভর হবে 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে সমান হবে, 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে সমান। আচ্ছা, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন, তাহলে 1 গ্রাম হাইড্রোজেনকে কি বলতে পারি? সমান 1 গ্রাম পরমাণু। তো এই হচ্ছে কি মোল পরমাণু গ্রাম পরমাণুর সম্পর্ক। এবার একটু দেখে নিই মোল আয়ন আর গ্রাম আয়ন। একইভাবে একই জিনিস কীভাবে বের করবো আমরা? মোল আয়ন, 1 মোল আয়ন এবং 1 গ্রাম আয়ন। ঠিক যেভাবে আমরা অণুর ক্ষেত্রে দেখলাম, পরমাণুর ক্ষেত্রে দেখলাম, একইভাবে আয়নের ক্ষেত্রেও দেখবো। তো 1 মোল আয়ন মানে কি? 1 মোল আয়ন মানে হচ্ছে সেই অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন। আবার 1 গ্রাম আয়ন মানে কি বোঝাচ্ছে? তাহলে 6.022 10⁻23 এতটি কি? এতটি আয়নের ভর, তাই তো? তাহলে এতটি আয়নের ভরকে কি হবে? সেটা হবে 1 গ্রাম আয়ন। তাহলে আমরা বলতে পারি যে 1 মোল আয়ন সমান কি? 1 গ্রাম আয়ন। আচ্ছা, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। যেমন ধরো যে 1 মোল H প্লাস আয়ন, 1 মোল H প্লাস আয়ন, 1 মোল H প্লাস আয়ন মানে কতটি আয়ন বোঝাচ্ছে? অ্যাভোগাড্রো সংখ্যক, তাই তো? 10⁻23। তাহলে কি বোঝাচ্ছে? অ্যাভোগাড্রো সংখ্যক H প্লাস আয়নকে বোঝাচ্ছে। আবার এত সংখ্যক H প্লাস আয়নের কি ভর? তাহলে H প্লাস আয়নের ভর কত হবে? সেটাই হবে 1 গ্রাম, 1 গ্রামের সঙ্গে সমান হবে 1 গ্রাম H প্লাস আয়ন। তাহলে সেটা কি হবে? 1 গ্রাম আয়নের সঙ্গে সমান হবে। তাহলে দেখো আমরা যদি 1 মোল H প্লাস আয়ন নিই, মানে কতগুলো আয়ন নিচ্ছি? অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন নিচ্ছি। আবার সেই অ্যাভোগাড্রো সংখ্যক আয়নের ভর কত? 1 গ্রাম। সে ভর কত হবে? 1 গ্রাম। তাহলে 1 গ্রাম H প্লাস আয়ন নিয়ে নেওয়া মানে কি? সেটা হচ্ছে 1 গ্রাম আয়ন। তো এ হচ্ছে 1 মোল আয়নের সঙ্গে কি 1 গ্রাম আয়নের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এবার আমরা দেখব যে মৌলিক বা যৌগিক গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, সেটা হতে পারে মৌলিক বা যৌগিক, তাই তো? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি দেখব? 1 মোল অণু, 1 মোল অণু এবং এনটিপিতে সেটির আয়তনের সঙ্গে সম্পর্ক। সেটির আয়তনের সঙ্গে সম্পর্ক। আচ্ছা, তো কোনো মৌলিক বা যৌগিক পদার্থের 1 মোল অণুতে সবসময় কত থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। আবার আমরা তাহলে যে কোনো মৌলিক বা যৌগিক গ্যাস হোক না কেন, সেটা যদি 1 মোল অণু নেই, তাই তো? 1 মোল অণু, সেখানে কি থাকবে? এতটি কি থাকবে? অণু থাকবে। এবার আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প যে অনুসিদ্ধান্ত সেটা জানতে পারি যে এনটিপিতে যে কোনো মৌলিক বা যৌগিক গ্যাসীয় পদার্থের এত সংখ্যক, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অণুর আয়তন কত হয়? এত সংখ্যক অণুর আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে বলতে পারি যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল অণুর এনটিপিতে আয়তন কত হবে সবসময়? 22.4 লিটার। তাহলে যে কোনো মৌলিক বা যৌগিক গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে 1 মোল অণুর আয়তন সমান কত হবে? 22.4
লিটার। আচ্ছা, তো এবার আমরা জানবো এখান থেকে, যেমন ধরো যে 1 মোল হাইড্রোজেন অণুর এনটিপিতে আয়তন কত হবে। তো 1 মোল হাইড্রোজেন অণু মানে কত অণু বোঝাচ্ছে? অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন অণু বোঝাচ্ছে, তাই তো? তাই অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন অণুর এনটিপিতে আয়তন কত হবে? 22.4 লিটার। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তন, তো মোলার আয়তন কি না? মোলার আয়তন হচ্ছে এনটিপিতে অ্যাভোগাড্রো সংখ্যক গ্যাসীয় অণুর, বা বলতে পারি এনটিপিতে 1 মোল অণুর আয়তন কত হয়? 22.4 লিটার হয়, তাই তো? নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসারে, অর্থাৎ এনটিপিতে 1 মোল অণুর এনটিপিতে কত হয় তাহলে? 1 মোল অণুর আয়তন কত হয়? 22.4 লিটার। আচ্ছা, এবার আমরা দেখব যে মোল দ্বারা ইলেকট্রন সংখ্যাকে প্রকাশ কি করে। আমরা মোল দ্বারা ইলেকট্রন সংখ্যাকে প্রকাশ করতে পারি। তো একইভাবে যেমন আমরা অণু, পরমাণু, আয়নের ক্ষেত্রে আমরা কি মোল শব্দটি ব্যবহার করেছি, একইভাবে ইলেকট্রনের ক্ষেত্রেও কিন্তু মোল শব্দটি ব্যবহার করা যায়। তো ঠিক একইভাবে যে আমরা যদি অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন নিই, তার মানে কতগুলি ইলেকট্রন বোঝাচ্ছে? সেটাও কিন্তু 1 মোল ইলেকট্রন বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রেও কি আমরা মোল শব্দটি ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার আমরা যে এতক্ষণ যে আমরা মোল পড়ে এলাম, তো সেই মোলগুলোকে আমরা কখনো ডেসিমল, কখনো সেন্টিমল, কখনো মিলিমল ইত্যাদি এককে আমরা প্রকাশ করতে পারি। যেমন ধরো যে 1 ডেসিমল মানে কত হচ্ছে? 1/10 মোল। তাহলে 1/10 মোল মানে আমরা কি বলতে পারি? 10⁻⁻1 মোল, বা কতগুলো অণুর সঙ্গে সমান হবে তাহলে? 6.022 10⁻22, তাই তো? 22, যেহেতু আমরা এখানে ডেসিমলে বের করছি সেই কারণে কত হবে? 10⁻22। এত সংখ্যক কি হবে? অণু বোঝাবে, বা উপাদান কণিকা। অণু বলে না, সেটা পরমাণু হতে পারে, সেটা আয়নও হতে পারে। এক কথায় কি, এতগুলো কি হবে? উপাদান কণিকা বোঝাবে। একইভাবে আমরা যদি বলি 1 সেন্টিমোল, তাহলে কত হবে? 1/100 বা 10⁻⁻2 মোল। এটার সময় কত হবে? 6.022 10⁻21। এত কি উপাদান কণিকা। একইভাবে মিলিমোলের ক্ষেত্রে আমরা বের করতে পারবো এইভাবে, তাই তো? আচ্ছা, এবার আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে মোল সংখ্যা আর পদার্থের পরিমাণ। তো মোল সংখ্যা আর পদার্থের পরিমাণের মধ্যে কি সম্পর্ক রয়েছে? ধরো একটি 1 পরমাণুক মোলের ক্ষেত্রে আমরা, বা এমন একটি অণু রয়েছে যেখানে যে অণুটা কি একটি মাত্র পরমাণু দ্বারা গঠিত, তাহলে সেই মৌলের ক্ষেত্রে আমরা মোল সংখ্যা কি করে বের করব? তো 1 পরমাণু মৌলের ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, 1 পরমাণু, তো ধরো এমন একটা অণু রয়েছে যে অণুর মধ্যে কি একটি মাত্র পরমাণু দ্বারা গঠিত। তো এই ক্ষেত্রে মৌলের যে পারমাণবিক ভর, সমান সমান কি হবে? মৌলের আণবিক ভর। কারণ কি, যেহেতু এখানে কি একটি পরমাণু রয়েছে অণুর মধ্যে, তাই তো? সেখানে কি মৌলের পারমাণবিক ভর কি হবে? মৌলের আণবিক ভরের সঙ্গে সমান হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা মোল সংখ্যা বের করি, তাহলে মোল সংখ্যা সমান কি হবে? সমান হবে মৌলের ভর, অর্থাৎ মৌল কতটা রয়েছে বাই মৌলের কি হবে? মৌলের পারমাণবিক ভর। মৌলের পারমাণবিক ভর। তাহলে কি পেয়ে যাবো আমরা? মোল সংখ্যা পেয়ে যাব। যেমন ধরো একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবে। যেমন ধরো যে কার্বনের ক্ষেত্রে ধরো 60 গ্রাম কার্বন রয়েছে। তো 60 গ্রাম কার্বনের মধ্যে কার্বন মৌলের
মোল সংখ্যা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো 60 গ্রাম কি আছে, 60 গ্রাম কার্বন রয়েছে। তাহলে কার্বন মোলের আমরা যদি মোল সংখ্যা বের করতে চাই তাহলে কিভাবে হবে? তাহলে এখানে আমরা বলতে পারি যে এক্ষেত্রে মোল সংখ্যা সমান হবে, সমান সমান কি হবে, মৌলের ভর, অর্থাৎ কি কার্বনের ভর, তাই তো, কার্বনের ভর বাই মৌলের পারমাণবিক, মৌলের কি পারমাণবিক ভর। তাহলে মৌলের পারমাণবিক ভর এখানে কি কার্বন রয়েছে, তাই তো, তাহলে কার্বন কি কার্বন মৌলের পারমাণবিক ভর, এবং কার্বন মৌলের পারমাণবিক ভর কত হয় আমরা জানি। তো পারমাণবিক ভর কত হয়, কার্বন মৌলের পারমাণবিক ভর হয় 12। তাহলে এটাকে আমরা কার্বনের ভরকে বসিয়ে দিই। আচ্ছা, এখানে লিখে দিলাম কার্বনের পারমাণবিক ভর। তাহলে যদি আমরা বসাই তাহলে কি হবে, কত গ্রাম দেওয়া আছে, 60 গ্রাম। আর কার্বনের যদি আমরা গ্রাম পারমাণবিক নিই, গ্রাম এককে নিই, তাহলে কত হবে, সেটা হবে 12 গ্রাম, তাই তো। তাহলে কাটাকাটি করলে কত হবে, 5। আচ্ছা, যেহেতু আমরা কি বের করছি, এখানে মোল সংখ্যা বের করছি, তার মানে কি সংখ্যা বেরিয়ে গেল, তার মানে কত মোল বেরোলো, 5 মোল। তাই এ হচ্ছে কি এক পরমাণুক মৌলের ক্ষেত্রে কি মোল সংখ্যা আমরা এইভাবে বের করি। তো একইভাবে ধরো একটা বহু পরমাণুক মৌলের ক্ষেত্রে, অর্থাৎ এমন মৌল রয়েছে যেখানে কি অণুগুলোর মধ্যে কি হয়, অসংখ্য কি রয়েছে, পরমাণু থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করে মোল সংখ্যা বের করব? তো বহু পরমাণুক মৌলের ক্ষেত্রে আচ্ছা, তো এক্ষেত্রে আমরা মোল সংখ্যা কি করে পাবো? এক্ষেত্রে মোল সংখ্যা সমান সমান হবে কি, মৌলের ভর বাই মৌলের কি লিখবো, আণবিক ভর। মৌলের আণবিক ভর। তাহলে আমরা কি পেয়ে যাব, মোল সংখ্যাও পেয়ে যাবো, কত মোল রয়েছে সেটা আমরা পেয়ে যাব। যেমন ধরো একটু উদাহরণ দিতে তাহলে বুঝতে পারবে যে, যেমন ধরো দেওয়া আছে যে 64 গ্রাম অক্সিজেন। তাহলে 64 গ্রাম যদি অক্সিজেন হয় তাহলে এক্ষেত্রে মোল সংখ্যা কত হবে? তাহলে এক্ষেত্রে মোল সংখ্যা হবে কত? তো মোল সংখ্যা সমান সমান কি বলতে পারি, যে মৌলের ভর। তো মৌলের ভর কতটা দেওয়া আছে, 64 গ্রাম, তাই তো, 64 গ্রাম বাই মৌলের কি আণবিক ভর। এবং আণবিক ভরকে যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে আণবিক ভর দেখে তাহলে কত হয়, অক্সিজেনের ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে 32, তাই তো। যখন গ্রামে বলবো তখন কি হবে, 32 গ্রাম, অর্থাৎ যাকে বলা হচ্ছে গ্রাম আণবিক ভর। তাহলে দেখো কি হলো, 2। তার মানে কত মোল হলো, 2 মোল। তাহলে মোল সংখ্যা কত হলো, 2। তো এইভাবে কি করতে পারি আমরা, বহু পরমাণুর ক্ষেত্র কি করতে পারি, মোলের ক্ষেত্রে মোল সংখ্যা বের করতে পারি। আচ্ছা, তো এটা হলো মৌলের ক্ষেত্রে। এবার আমরা যদি যৌগের ক্ষেত্রে বের করি, ধরো একটা যৌগ রয়েছে, সেই যৌগের ক্ষেত্রে আমরা মোল সংখ্যা কি করে বের করব? তো যৌগিক পদার্থের ক্ষেত্রে মোল সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যে, এক্ষেত্রে মোল সংখ্যা সমান কি হবে, এক্ষেত্রে মোল সংখ্যা হবে যৌগের ভর বাই যৌগের গ্রাম আণবিক ওজন। তাহলে একইভাবে যদি আমরা কি করি, গ্রাম আণবিক ওজন বা গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, আমরা পেয়ে যাবো। যেমন ধরো জল, জানি জল হচ্ছে কি একটা যৌগিক পদার্থ, তাই তো। তো জল ধরো 54 গ্রাম জল রয়েছে, তাহলে 54 গ্রাম জল মানে কত মোল জল হচ্ছে, তাই তো। তো 54 গ্রাম গ্রাম জলকে যদি আমরা মোল সংখ্যায় বের করতে চাই তাহলে কি হবে, যৌগের ভর মানে কত, 54 গ্রাম, তাই তো, বাই দেখো কি মৌলের গ্রাম আণবিক ওজন। এবার আমরা জলের ক্ষেত্রে
আমরা গ্রাম আণবিক ওজন বের করা শিখেছি। প্রথমে কীভাবে আণবিক ভর কত হবে, তাহলে দুটো হাইড্রোজেন আছে, 2 প্লাস অক্সিজেন একটা আছে 16, তাই তো? তাহলে কত হচ্ছে 18। যখন এটাকে আমরা গ্রামে প্রকাশ করবো তখন কত হয়ে যাবে 18 গ্রাম, যেটাকে কি বলা আছে গ্রাম আণবিক ভর। তাহলে বসে দাও গ্রাম আণবিক ভর কত হবে 3। তাহলে মোল সংখ্যা কত হয়ে গেল, মোল সংখ্যা হয়ে গেল 3। তো এইভাবে আমরা যৌগিক পদার্থের ক্ষেত্রে কী বের করতে পারি, আমরা মোল সংখ্যা বের করতে পারি। আচ্ছা একটু আগে বের করে দেখে নিই এবার আয়নের ক্ষেত্রে, আমরা আয়নের ক্ষেত্রে কী করে আমরা বের করব। তো আয়নের ক্ষেত্রেও খুব সহজে কী করা যায়, মোল সংখ্যা বের করা যায়। তো আয়নের ক্ষেত্রে মোল সংখ্যা বের করতে গেলে কী প্রয়োজন, আয়নের ক্ষেত্রে মোল সংখ্যা বের করতে গেলে দরকার হচ্ছে আয়নের ভর। যে আয়ন নেব তার কি ভর বাই আয়নের সংকেত ভর। তার কারণ কি, যেহেতু এটা আয়ন রূপে রয়েছে তাহলে সেখানে আমরা কি করব, এখানে আমরা আণবিক ভর বা পারমাণবিক ভর ব্যবহার করব না, তার পরিবর্তে কি ব্যবহার করব আমরা সংকেত ভর। যেমন ধরো OH মাইনাস আয়ন ধরো একটি রয়েছে 68 গ্রাম OH মাইনাস আয়ন রয়েছে, তা 68 আয়ন গ্রাম OH মাইনাস আয়নকে যদি আমরা মোল সংখ্যায় বের করি তাহলে কত হবে, মোল সংখ্যা সমান সমান কত হবে, আয়নের ভর কত 68। এবার দেখো OH মাইনাস আয়নের ক্ষেত্রে সংকেত ভর কত হবে, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তাহলে কত হচ্ছে 17 গ্রাম। তাহলে সংকেত ভর কত হয়ে যাচ্ছে 17 গ্রাম, তাই তো, ডিভাইডেড বাই 17 সমান হচ্ছে 4। তো এইভাবে কি আমরা আয়নের ক্ষেত্রেও কি মোল সংখ্যা বের করতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোল সম্পর্কে কিছু বিষয়। এবার একটু বলি যে মোল ধারণার গুরুত্ব কী। তো অনুপরমাণু বা আয়নের ভর মোল এককে প্রকাশ করলে কি হয়, সুবিধা হয়। যেমন যদি বলি ধরো SO4 মাইনাস আয়ন সালফেট আয়নের ক্ষেত্রে যদি এটাকে আমরা বলি 96 ভাগ বা 96 গ্রাম সালফেট আয়ন, সেটা বলার চেয়ে যদি আমরা বলি এটাকে 1 মোল সালফেট আয়ন, তো সেটা বলাটা কি হবে, অনেকটাই সুবিধা হবে আমাদের ক্ষেত্রে, তাই তো, 1 মোল সালফেট আয়ন। তো এক্ষেত্রে কি মোল ব্যবহারের সুবিধা রয়েছে। এবং এছাড়াও বর্তমানে রাসায়নিক গণনার কাজে মোল শব্দটাকে কি ব্যবহার করে আমরা খুব সহজেই বিভিন্ন গাণিতিক সমস্যাগুলোকে সহজেই সমাধান করতে পারি। তো এছাড়াও দ্রবণের যেমন ধরো অণু বা আয়নের সংখ্যা প্রকাশ করতে গেলে কি মোল এককে ব্যবহার করলে কি হয়, অনেক সময় সুবিধে হয়। তো এই হচ্ছে কি যে মোল সংখ্যা ব্যবহারের সুবিধা। তো আজকে আমরা মোল সম্পর্কে একটু জানলাম, এরপরে যে বিষয় আছে সেগুলো আমরা আলোচনা করব। ধন্যবাদ।